বাংলাদেশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। জীবনের প্রত্যহ জীবনের ব্যস্ততার মধ্যে আমি মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আমার সামনে চলে আসে, যেগুলো আমার কেন যেন মনে হয় এগুলো ডেট্রিমেন্টাল। আমাদের দেশের এক্সিস্টেন্সের প্রশ্নে এই সাবজেক্টগুলো নিয়ে কারো না কারো কথা বলা উচিত। তো আমি তো বাংলাদেশের রাস্তাঘাটে আন্দোলন করছি না, আর বাংলাদেশের যেসব ভাই বোনরা রাস্তাঘাটে আন্দোলন করছে তারা আমার চেয়ে হয়তো অনেক বড় ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে আন্দোলন করে, কিন্তু একটা কাজ তারা করতে পারে না। সত্যিকার অর্থে অনেকগুলো সত্য জিনিস আছে যেগুলো নিয়ে তারা কথা বলতে পারে না, এবং তারা যে জিনিসগুলো চোখে দেখে এই কথাগুলো অনেক সময় শেয়ারও করতে পারে না কারোর সাথে। বাংলাদেশে যে গ্যারাকল লাগিয়ে রেখেছে, ডিজিটাল অ্যাক্ট, অন্যান্য অ্যাক্ট, কোনো অন্যায় না দেখলে অন্য একটা বানিয়ে তাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদেরকে যেভাবে আটকে রাখা হয়, তো তাদের এই কথাগুলোকেও যদি আমি বাইরে প্রকাশ করতে যাই, অথবা if I intend to communicate with the Western official including American Congress and Senate, তো কি হয়, এই সাবজেক্টগুলো নিয়ে অনেক সময় আমার কথা বলতে হয়। আর আরো একটা সাবজেক্ট, মোস্ট অফ দ্য পিপল আর লিটারালি স্কেয়ার্ড টু কাম টু মাই শো। অনেকে চিন্তা করে জেকব মিল্টনের শোতে যাব, হি ইজ টু অ্যাগ্রেসিভ। তো এখন কথাটা হচ্ছে, আমি একসময় কথাটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, জেকব ভাই, হোয়াই ইউ বিকাম সো অ্যাগ্রেসিভ? ম্যান, our country's existence is almost in the verge of a destruction. এই মুহূর্তে আমি অ্যাগ্রেসিভ হব না, এই মুহূর্তে আমি কফি খাবো, চিনি মেশাবো না ভাই, আমি পারি না। আমার জন্য অনেক সময় কষ্টকর হয়। বাংলাদেশে এই মুহূর্তে রাত্র 11:30। আপনি নিজে চিন্তা করে দেখুন, কে আমার সাথে কথা বলবে? কিন্তু যদি কেউ বলে, অকপটে আমি ধরে নিতে পারি জেকব মিল্টনের সাথে রাত্র 11:30 বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি কথা বলে থাকে, ওই ব্যক্তি দেশপ্রেমিক, ওই ব্যক্তি ভালো মানুষ আমার দৃষ্টিতে। কেন ভালো মানুষ? দেশের প্রশ্নে 11:30টার সময় না ঘুমিয়ে জীবনের উপরে বাজি রেখে আমি জেকব মিল্টনের সাথে কথা বলতে যাবে কেন? সে যেহেতু কথা বলছে, এর অর্থ হচ্ছে আমি ভাগ্যবান এই ব্যক্তির সাথে পরিচিত হয়ে। ওয়েল, আমি ওনার সাথে আরো একদিন কথা বলেছি। বাংলাদেশি ভাই ও বোনেরা, দর্শক বৃন্দ, যে ব্যক্তির সাথে আজকের আমি আবারও সুযোগ পেয়েছি একটু কথা বলার জন্য, উনি আর কেউ নন, উনি মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক। ওনার নামের শেষে বোধহয় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আমি যদি ভুল করে থাকি উনি আমাকে কারেক্ট করে দেবেন। আসুন আমরা সবাই পরিচিত হই। জেনারেল ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আমি কি আপনার নামটা ঠিকমতো উচ্চারণ করি? হ্যাঁ, আপনি মোটামুটি সঠিকভাবে করেন। সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আর আগে যদি লাগাইতে চাইলে রিটায়ার্ড মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। Well, once you become president, you always stay president. Once you become general, you are always a general. Do you know what? I don't have to use the word retire. Okay. আপনি খুব ভালোভাবে জানেন, ওয়েস্টার্ন সোসাইটিতে বিল ক্লিনটন এখনো যখন বিভিন্ন অনুষ্ঠানে যায়, তাকে কেউ বলে না রিটায়ার্ড প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সবাই কি বলে? মিস্টার প্রেসিডেন্ট। Absolutely, you are right. ওকে, সো আজকের যে সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, অনেক সময় কথাবার্তা গুলো বলায় আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। ঝামেলার মধ্যে পড়ে যাই কেন? আমাদের কথাবার্তার ভিতরে কোহেরেন্স কোনো কিছু থাকে না। ওটাকে কি বলে? স্পেসিফিক কিছু থাকে না, সাবস্টেন্স থাকে না। একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। অক্টোবরের 6, 2022-এ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 জন মানুষকে অ্যারেস্ট করেছে এবং বলা হয়েছে দে আর দ্য মেম্বার অফ জামাতুল আনসার আল শারকিয়া, হিন্দাল আল শারকিয়া। 7 জন মানুষকে তারা বলেছে, এর মধ্যে প্রায় 55 জনের মতো লোক আছে, তাদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তারা নাকি কুকি চীন, ওই তাদের যে ট্রেনিং ক্যাম্প আছে তাদের সাথে তারা এনডিএফ এ অথবা এনডিএফ, আপনি ওই এলাকার সাথে আপনি পরিচিত, হয়তো এই সাবজেক্টটা সম্পর্কে আপনি আমাকে আর একটু ভালো বলতে পারবেন। ওখানে তারা গ্রেফতার হয়েছে। এখন আমার এই কথাটা আমি সাবজেক্টটাকে এভাবে, আপনি বলবেন যে কয়েকটা লোককে জঙ্গি তৎপরতার জন্য অ্যারেস্ট করেছে, এটা নিয়ে আপনি কি বলবো? এখন কয়েকটা সাবজেক্ট আমার বোধগম্য না। সাবজেক্টটা যদি আমি আর আপনি যদি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে অক্টোবরের 6 তারিখে।
কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এবং তাদের পরিবারের লোকজনদেরকে নথিভুক্ত করে জানে বায়ে আমি সবকিছু যোগাযোগ করে আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেখান থেকে পেয়েছি এই লোকগুলো 2017 সাল থেকেই পুলিশ কাস্টাডিতে, তাদেরকে সাদা পোশাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে, তারা হাজতে ছিল। এবং এ ব্যাপারে পুলিশ বিভিন্ন জায়গায়, কুমিল্লা, পটুয়াখালী, আরো বিভিন্ন জায়গায় তারা তাদের আত্মীয় স্বজনরা ধরাধরি করেছে, পুলিশকে ঘুষ দিয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য। তাদের বাবা মারা চেষ্টা করেছে 2017 সাল থেকে তাদেরকে পুলিশ কাস্টাডি থেকে বের করবে। ওয়ারাস র‍্যাব তাদেরকে অ্যারেস্ট দেখিয়েছে অক্টোবরের 6, 2022। এখন আরো একটা মজার কথা আছে, 2016-15 সালে বেনজির নামে এক সময় র‍্যাবের এক কুত্তা ছিল, মোটা একটা হারামজাদা টাইপ লোক ছিল, আমেরিকায় এসে বেশ কয়েকজন লোকজন সহ, ইনক্লুডিং, আপনি আমার কথাটাকে পার্সোনালি নিয়েন না, সবচেয়ে অযোগ্য এবং হারামখোর একটা জেনারেল ছিল, আর্মি চিফ হয়েছে জেনারেল আজিজ, এরা সহ আমেরিকায় এসে 2015 সালে বলে গেছে জামাতুল আনসার আল হিন্দাল আল শারকিয়া এদেরকে বাংলাদেশে তৎপর এবং এদেরকে অ্যারেস্ট করার জন্য হাসিনাকেই দরকার। এই কথাটা কখন বলছে? 2014 সালের ভুয়া ইলেকশনের আগে। ওকে, 2016 সালে ইন্ডিয়ান নিউজ পেপার সেম স্টোরিটা পাবলিশ করছে, শারকিয়া, হিন্দালাল শারকিয়া, আমার জীবনে আমি শুনি নাই। অথচ বাংলাদেশের র‍্যাব তারা এই অ্যারেস্টটা করেছে 2022 সালের অক্টোবরের 6। সাবজেক্টটা কি আপনার কাছে? আপনি একজন সামরিক অফিসার, আপনি আমাকে বলেছেন আপনি হিল ট্র্যাক্সে কাজ করেছেন, আপনি বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের সাথে কাজের সম্পর্কে, তাদের ধরন সম্পর্কে আপনার ধারণা আছে। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যেই রাজনীতির নামে সোশ্যাল প্রস্টিটিউশন, এটা সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি আমাকে এই জামাতুল আনসার আল শারকিয়া, আল হিন্দাল আল শারকিয়া এই সম্পর্কের, এই অ্যারেস্টার সম্পর্কে আপনার কি কোনো ডিসক্রিপেন্সি দেখেন এই অ্যারেস্টার মধ্যে, এই আলাপ আলোচনার মধ্যে? মিস্টার জ্যাকব মিল্টন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আবার দাওয়াত দিয়েছেন কথা বলতে, এবং আপনার এই শোর মাধ্যমে যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, এখন বাংলাদেশ সময় রাত্রি 11:26। 6 মার্চ, আর কয়েক ঘন্টা পরে, আধা ঘন্টা পরেই 7ই মার্চ তারিখ শুরু হবে। তো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিবস, বঙ্গবন্ধুকে স্মরণ করলাম, মুক্তিযোদ্ধাকে স্মরণ করলাম। আপনার মাধ্যমে, আপনার এই শোর মাধ্যমে দেশবাসীকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা বলি। এখন বক্তব্যটা হচ্ছে এটা শুধুমাত্র সে অক্টোবরের 2022 সালের অক্টোবরের 6 তারিখের ঘটনার সঙ্গে নয়। ইতিপূর্বেও বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় আমরা খেয়াল করেছি। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলে ফেলাই স্পেসিফিক্যালি একদম, সেটা হলো আমার কাছে স্পেসিফিক ডাটা নাই, থাকি না, কারণ আমার ব্যস্ততা আমাকে অ্যালাউ করে না যে স্পেসিফিক ডাটা নোট করতে থাকো, রেকর্ড করতে থাকো, ডায়েরি মেনটেন করতে থাকো। আমার কথাগুলো কিন্তু জেনারেলাইজড হবে। অথচ আপনি কিন্তু যেহেতু এই কাজে রিসার্চে ব্যস্ত ব্রত, you have your patience. এক মিনিট টাইম দেন তো। শিওর। কই আইলে তো হবে না, আমি এখন আমেরিকার টক শোতে ব্যস্ত। তুমি বুঝা হবে কেমনে? তারে সিঁড়ি নেই, লিফট নেই। তো আমার লিফট নাই, আমার লিফট লাগবে আর 1 মাস পরে। 1 মাস পরে আসতে হবে। আমি তো এখন আমেরিকাতে টক শোতে ব্যস্ত, পারবো না। মাইক ইজ মিউটেড, আনমিউট করছেন, থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম, তো আমরা বিভিন্ন দিনে অনেক সময় দেখেছি, শুধু এই ঘটনা নয়, আরো দেখেছি, নিউজ পেপারে পড়েছি, বাট as I said, as I requested, as I appealed,
আমাকে যেন স্পেসিফিক্যালি বলে না কোন পেপারে, কোন কলামে, কোন তারিখে দেখছেন, কার নামে দেখছেন। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ব্যক্তি হঠাৎ করে খবর দিল যে আমার অমুককে পাচ্ছি না, অমুককে পাচ্ছি না, অমুককে পাচ্ছি না। 7-8 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে দেখা গেল যে তাকে শোন অ্যারেস্ট এবং থানাতে দেখা গেছে কাস্টডিতে অথবা আদালতে নেওয়া হয়েছে। তখন কিন্তু ওই ফ্যামিলির পক্ষ থেকে বারবার রিজয়েন্ডার দেওয়া হয়েছে, ও তো আমার বাসার থেকে এত তারিখে নিয়ে গেছে ওকে, সাদা কাপড়ের লোক বা অমুক লোক বা অমুক লোক, অথচ আপনারা 7 দিন পরে বলতেছেন যে তাকে অমুকখানে পাইছেন। ফর এক্সাম্পল আর কি, এটা একটা গল্প, স্পেসিফিক না। পটুয়াখালীবাসী একজন ব্যক্তি বললেন একজন ব্যক্তির একজন সন্তানকে প্রডিউস করা হলো কোর্টে মার্চ মাসের 6 তারিখ 2023, এবং এটা পেপারে আসলো, মিডিয়াতে আসলো। কিন্তু সেই ভদ্রলোকের পরিবার, পিতামাতা, স্ত্রী, আত্মীয় স্বজন পটুয়াখালীতে বলছে যে ওকে তো ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমার বাড়ি থেকে নিয়ে গেছে সাদা কাপড়ে। আমরা তো থানাতে গেছিলাম জিডি এন্ট্রি করতে, থানা জিডি এন্ট্রি নেয় নাই। তার এই কদিনও কই ছিল? So this is সারমর্ম হলো, it has become a routine matter in বাংলাদেশ, রুটিন ম্যাটার। এখন যেটাকে আমরা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলি আন্তর্জাতিক ভাষায় বা জাতিসংঘের ভাষায়, এবং বাংলাদেশের ভাষায় আমরা বলি গুম, সেই গুমটা পার্মানেন্টলি যেটাকে গুম করা হয় সেটা কমে গেছে, এটা বাস্তব। কিন্তু টেম্পোরারি গুম কিন্তু সম্ভবত এখনো চলছে, টেম্পোরারি গুম। এবং টেম্পোরারি গুম মানে হলো এই যেটা বললেন আপনি, একটা কথার কথা বললেন যে আপনি বললেন যে ফেব্রুয়ারি 22 তারিখে গিয়েছে, এখন মার্চের 6 তারিখ আদালতে হলো, তাকে পার্মানেন্টলি গুম করা হয় না, কিন্তু কয়েকটা দিনের জন্য সে গুম ছিল, উইদাউট ঠিকানা ছিল, উইদাউট এনি নোন হোয়ার অ্যাবাউটস ছিল। এটা গেল একটা অংশ। আপনার যে প্রশ্নটা ছিল বেশ লম্বা ছিল, তার একটা অংশের উত্তর দিলাম যে এটা বাংলাদেশে একটা ফ্যামিলিয়ার সিনারিও। 2 নম্বর যেটা বলতে চাই সেটা হলো, আপনি কুকি চিনদের কথা বলেছেন। বাংলাদেশের বান্দরবান জেলার, সাউথ ইস্টের বান্দরবান জেলার সঙ্গে মিয়ানমারের এবং ইন্ডিয়ার মিজোরামের যে বর্ডারের, 3টা দেশের বর্ডারের যে জাংশন, ট্রাই জাংশন, সেই এলাকার কথা বলেছেন। এবং সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন করে কিছু সংখ্যক বাংলাদেশ সরকারের ভাষায় বা মিডিয়ার ভাষায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ব্যক্তিবর্গকে গ্রেপ্তার করেছে। তো এই কথাটা এখন এটা আরেক বিশদ বিষয়, একদম বিশদ, এটাকে আসলে 2-3 মিনিটে বলা খুবই মুশকিল। কারণ আপনার কাছে আমার যে বিনীত নিবেদন, যে আপনার পক্ষে যদি দেখানো সম্ভব হতো বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্ডিয়ার ওই যেখানে 3টি দেশের সীমান্ত রেখা মিলিত হয় ওই এলাকার একটা মানচিত্র, তাহলে মানুষ কিন্তু বুঝতে ইজি হতো। এখন তো থিওরিটিক্যালি বলে থাকবো, এটা মিলানো মুশকিল। প্লিজ ডু নট মাইন্ড মাই অ্যাপিল অর সেন্টেন্স। বাংলাদেশের মানচিত্র, ইন্ডিয়ার মানচিত্র, মিয়ানমারের মানচিত্র নিয়ে লেখাপড়া বাংলাদেশ খুব কমই হয়। ভূগোল নামক বিষয়, এই বিষয়টা পড়ানো হয় না, সবাই ভূগোল পড়েও না। তো তারপরেও বলবো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অংশটা যেমন পাহাড়ি, তেমনি মিয়ানমার বা বার্মার উত্তর পূর্ব অংশ, উত্তর পশ্চিম অংশটাও পাহাড়ি। মিয়ানমারের উত্তর পশ্চিম, আমাদের দক্ষিণ পূর্ব, এবং ভারতের মিজোরামের দক্ষিণ অংশ পাহাড়ি এলাকা, পুরো এলাকাটাই পাহাড়ি। তো সেই পাহাড়ি এলাকার মধ্যে অনেক প্রকারের সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী, জঙ্গি বলবো না, যারা অবৈধ অস্ত্র মেনটেন করে, অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে, এই ধরনের গোষ্ঠী আছে। যেমন এক সময় 1997 আগে অফিসিয়ালি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তি বাহিনী ছিল বা ইউপিডিএফ ছিল। এখন কতদূর আছে না আছে সেই আলোচনা আমরা এখন যাচ্ছি না। এই ধরনের গোষ্ঠীগুলো সেখানে ছিল। এখন ওরাও কিন্তু ট্রেনিং নিয়েছিল বিদেশে, যেমন শান্তি বাহিনী ট্রেনিং নিয়েছিল ইন্ডিয়ায়, বা ইন্ডিয়ার থেকে মানুষ এসে আমাদের জঙ্গল ট্রেনিং দিত। এগুলা ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন বা সারফেস লাগে, জঙ্গল, পাহাড়, এগুলা তো সারা বাংলাদেশে নাই। এগুলা আছে শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে, পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়ি বা রাঙামাটি বা বান্দরবনে, বিশেষত বান্দরবনে, কারণ বান্দরবনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক। তো সেখানে
একটা জঙ্গি গোষ্ঠী পাওয়া গেছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং যখন হচ্ছিল তখনও মিডিয়াতে কিন্তু নিউজ কারেন্ট ছিল, চলমান নিউজ ছিল পত্রিকাগুলিতে, অমুক জায়গায় এরকম অপারেশন চালানো হচ্ছে, সেখানে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে, খবর পাওয়া গেছে ইত্যাদি আমরা পেয়েছি। এখন এই পুরোটাই কি ফেক, নাকি আংশিকভাবে ফেক, নাকি কোনো মতেই কোনো কিছু ফেক নাই, এটার জাজমেন্ট আমার পক্ষে তো দেওয়া মুশকিল। কিন্তু পারিপার্শ্বিক অবস্থায় ওই সমস্ত ভৌগোলিক এলাকায় ওই রকম ভৌগোলিক কন্ডিশনে এই ধরনের গোষ্ঠী থাকাটা অস্বাভাবিক না। এখন আমি বাংলাদেশে একজন রাজনৈতিক কর্মী, আমার মূল ফোকাস নিরাপত্তা এবং তার গবেষণা নয়, এটা আমার সেকেন্ডারি ফোকাস। আমার মৌলিক ফোকাস তো পলিটিক্সে। আর একজন নাগরিক হিসাবে রাজনীতি করার কারণে দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে মনোযোগ দিই, বাট দ্যাট ইন নো ওয়ে ইজ দি প্রাইমারি ফোকাস। সেই জন্য আমি আর ওই সংবাদ দেখার পর এটার পিছনে যাই নাই। এটা আই ডিড নট মনিটর ইট অর পারসিউ ইট ডে আফটার ডে আফটার ডে। এখন প্রশ্ন যে ওই রকম গোষ্ঠী কি আসলে ছিল কি ছিল না, এটার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আপনি যেটা বললেন, তাদেরকে দেখা গেছে, রিপোর্ট দেওয়া হচ্ছে তাদের পরিবার থেকে বা বিভিন্ন জায়গা থেকে গত বছর অক্টোবরে, আর এই বছর তাদেরকে দেখানো হচ্ছে যে অ্যারেস্ট হয়েছে। এটা একটা ট্র্যাজেডি, ইট ইজ এ ট্র্যাজিক কন্ডিশন ইন বাংলাদেশ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সমূহ বা গোয়েন্দা বাহিনী সমূহ এই সমস্ত কর্মকাণ্ড করে। ওকে, তো আমি আপনাকে একটু যদি ইন্টারসেপ্ট করি, আপনি বলছেন ট্র্যাজিক। ট্র্যাজিক মিন হোয়াট সেন্স? বাংলাদেশ গভর্নমেন্ট তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, বাংলাদেশে জঙ্গি তৎপরতা আছে এবং জঙ্গিরা আমাদেরকে খেয়ে ফেলবে এটাকে প্রমাণের জন্য প্রতিনিয়ত তারা মিথ্যাচারিতায় রত, নিজেরা একটা ইনসিডেন্ট তৈরি করবে, অর্কেস্ট্রেট করবে এবং মিডিয়াতে থ্রো করবে। আমরা ওই সরকারের এই অপকৌশল, অপতৎপরতাকে আপনি বলবেন ট্র্যাজিক? নাকি আমি যদি ফেয়ারলি বলি অবৈধ সরকারের অবৈধ কার্যকলাপ, সাবজেক্টটা কি এভাবে বলা যায়? নিঃসন্দেহে বলা যায় এটা, এই কর্মকাণ্ডগুলো অবৈধ, নিঃসন্দেহে। এই কর্মকাণ্ডগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের নিয়মিত কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। এখন থেকে 4-5 বছর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির তৎকালীন মহাসচিব জনাব এম আমিনুর রহমান, তিনি পাবনার সন্তান, একদিন সকালবেলা তিনি গুম হয়ে গেলেন, একদিন রাত্রেবেলা গুম হয়ে গেলেন। অর্থাৎ আমরা কিন্তু জানতেও পারলাম না, রাত্রে 10টার সময় তাকে মহাখালী রাওয়া ক্লাবের কাছে কোন একটা জায়গা থেকে কেউ উঠে নিয়ে চলে গেছে। তো বাংলাদেশ কল্যাণ পার্টির জাতীয় কার্যালয় হচ্ছে পল্টনে, বিএনপি অফিসের দক্ষিণে মসজিদ গল্লিতে 85 নম্বর বিল্ডিং এ। সেখান থেকে রওনা দিয়ে তারা ডিওএইচএস মহাখালীতে আমার বাসায় আসতেছিল, তিনি মহাসচিব নিজে একলা। এখন আমাদের মহাখালীতে ঢোকার আগেই কোনো একজন ব্যক্তি তাকে ইন্টারসেপ্ট করলো, তাকে মাইক্রোবাসে তুললো, তাকে নিয়ে গেল। আমি জানতে পারলাম যে কি ব্যাপার, আমার মহাসচিব কই, আমার মহাসচিব কই। একদিন সারাদিন ফোন ধরে না, খবর পাই না। তারপর হঠাৎ করে খবর পাইলাম বা বুঝলাম যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা 4 মাস এটার পিছনে সংগ্রাম করেছি, অনেক সংগ্রাম। বাট নোবডি অন আর্থ, এই পৃথিবীর কেউই স্বীকার করে নাই তাকে যে গুম করেছে, কেউ। নোবডি ওন্ড ইট, নোবডি টুক দি রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা বারবার অ্যাপিল করেছি আনঅফিশিয়ালি যে তার যেন জীবনটাকে নষ্ট করে দেন, জীবনটা যেন ক্ষতি না করে, তার যেন লাইফ যেন বেঁচে থাকে। তাকে মারপিট করেছে, তার উপর অত্যাচার গিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আনুমানিক 120 দিনের মাথায়, আনুমানিক আমি ভুলে গেছি ডেটটা, ওনাকে ঢাকা মহানগরের গুলশান 2 নম্বরের একটু দক্ষিণে ফুটপাথের উপর একটা গাড়ি থেকে ছেড়ে দেওয়া হইলো। ছেড়ে দেওয়ার 2-3 মিনিট পর টহল পুলিশ এসে তাকে গ্রেপ্তার করলো। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হইলো। পরের দিন উদ্ভ্রান্ত অবস্থায় তাকে পাওয়া গেছে, তিনি নাশকতামূলক কার্যের জন্য পরিকল্পনা করছিলেন কারোর সঙ্গে, ইত্যাদি ইত্যাদি দিল। তাকে কোর্টে তুললো, ডিবি অফিসে নিয়ে গেল সে রাত্রেবেলা 10টায়। পরের দিন ডিবি অফিসে থাকলো একদিন, তারপর সেখান থেকে পুরান ঢাকায় কোর্ট কাছারিতে আদালতে নিয়ে যাওয়া হইলো। আদালতে যাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগনামা গঠন করা হইলো এবং সেই মামলা চলতে থাকলো। এরকম ঘটনা অনেক আছে। বিএনপির যে সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সেক্রেটারি সদস্য মিসেস সালাউদ্দিন কোন জায়গায় বাংলাদেশ থেকে গায়েব হইলো, তাকে পাওয়া গেল আসামে। ওকে, সো আপনি যেটা দেখাচ্ছেন, মানে আই কনক্লুড বাই সেইং দ্যাট দিস হ্যাভ বিকাম এ রুটিন ম্যাটার, often committed irregularity. বাংলাদেশ সরকারের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শুধু নন,
তার পাচাটা কুকুরগুলো প্রতিনিয়ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলার চেষ্টা করছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বাংলাদেশে হচ্ছে না, লোকজনরা ইচ্ছা করে লুকিয়ে থাকে এবং তারা কারো কাছে কেউ পয়সা পায় এগুলোকে অ্যাভয়েড করার জন্য বউয়ের সাথে ঝগড়া করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জন্য লোকজন গায়েব থাকে। আমি কি ফেয়ারলি বলতে পারি এটা অবৈধ সরকারের অপতৎপরতার, মিথ্যাচারিতার চরম অপব্যবহার, বাংলাদেশের সরকারি ইনস্ট্রুমেন্টকে অবৈধভাবে ব্যবহার করে সংবিধানকে পায়ে চাপা দিয়ে তারা এই অবৈধ কাজগুলো কন্টিনিউ করছে? আমি কি এই কথাটা বললে ফেয়ার হবে? আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি না, কারণ আমিও চাচ্ছি না কেউ আপনার দরজায় এখন নক করুক, আপনাকে বলুক ইব্রাহিম তুমি আমার সাথে আসো। আপনি বাদিকে ফিরে কথা বলা শুরু করেছেন, আমি চিন্তা করেছিলাম গড এটার জন্য না হয় জেনারেল ইব্রাহিম জেকব মিল্টনের সাথে কথা বলছে, দরজায় কেউ নক করছে, জেনারেল ইব্রাহিম কাম, এটার জন্য না হয়। আমি কি ফেয়ারলি এই কথাটা বলতে পারি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধান পরিপন্থী, আইন পরিপন্থী, রাজনৈতিক পরিপন্থী সকল কাজগুলো এভাবেই চালাচ্ছে? বাংলাদেশে মিডিয়াতে যে যা কিছুই আসতো রিপোর্ট, সেগুলোই ছিল আমাদের একমাত্র সোর্স অফ ইনফরমেশন, রাইট অর রং। এর বাইরে তো আমাদের পক্ষে ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন নাই। এবং যেটা আপনি এখন থেকে 12-13 মিনিট আগে ওপেনিং স্টেটমেন্টে বলেছেন যে লিভিং ইন ইউএসএ হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড লিভিং ইন বাংলাদেশ হ্যাজ ইটস ওন ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ। সেখানে আমার পক্ষে কতটুকু বলা সম্ভব, কতটুকু অনুভব করা সম্ভব, বা অনুভব করলেও সেটা কতটুকু প্রকাশ করা সম্ভব, এটা আপনি নিজে উপলব্ধি করে বলেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং তার উপরে আল্লাহর উপর ভরসা করে যতদূর সম্ভব বলছি। আমাদের মিডিয়াতে সাম্প্রতিক কালে গত 1 বছরের সিনহা হত্যার পরের থেকে ক্রস ফায়ার কমেছে, এটা কিন্তু বাস্তব। মিডিয়ায় অন্তত রিপোর্ট হয় নাই ক্রস ফায়ার। এখন ক্রস ফায়ার ইউজ টু টেক প্লেস আফটার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এখনো কিন্তু মাঝে মধ্যে পেপারে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের খবর আসে মানে তাকে নিয়ে যাওয়া হয়, ট্রেস করতে কুল পায় না, 4 দিন 7 দিন 10 দিন 20 দিন পর তাকে পাওয়া যায়, কোনোখানে ডেড বডি পাওয়া যায়, অজ্ঞাতনামা ব্যক্তির হাতে নিহত হয়েছে, অথবা তাকে ওইরকম অ্যারেস্ট দেখিয়ে আদালতে তুলে দেওয়া হয়। এখন আপনি যেটা বলেছেন যে এই সরকার যেহেতু 2020 সালের 18 সালের ডিসেম্বরের নির্বাচনটি দিনের ভোট না হয়ে রাতের ভোট হয়েছে এবং দিনের আগের রাতে হয়ে গেছে, তাহলে এটাকে আপনি অবৈধ বলতেই পারেন নিঃসন্দেহে, কারণ দে ডোন্ট এনজয় দি পপুলার ম্যান্ডেট। বাট আমাদের দেশের মানুষের সামনেও কোনো বিকল্প নাই যে এই সরকার ব্যতীত আর কাকে সরকার বলবো, পৃথিবীর সামনেও কোনো বিকল্প নাই যে এই সরকার ব্যতীত কাকে সরকার বলবো। এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে তাদের দ্বারা যা যা করা সম্ভব, তাদের বুদ্ধিতে যত প্রকারের পরিকল্পনা এসেছে গত 14 বছরে তারা সেই সকল পরিকল্পনা করেছে। তার মধ্যে একটা পরিকল্পনা হলো, একটা, নট অল, আমি একটা খালি বলছি, অনুভব করি, ইট ইজ মাই ফিলিং, যে তারা যদি পৃথিবীকে বোঝাতে সক্ষম হয় যে বর্তমান রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে উগ্রবাদ বা টেরোরিজম বা জঙ্গিবাদ জন্ম নিবে না বা বড় হইতে পারবে না, তাহলে পাশ্চাত্য বিশ্ব, বিশেষ করে আমেরিকা এন্ড ওয়েস্টার্ন ইউরোপ, যারা টেরোরিজম বা উগ্রবাদ নামক বিষয়টিকে অনেক হাইপার করে ফেলেছিলেন গত 15-20 বছরে, তাদের নিকট এই সরকার পপুলার সরকার হবে বা তাদের ইজ্জত বাড়বে, যেন এই সরকার তো আসলে আমরা যা চাই তাই করে। এখন হঠাৎ করে 9/11 এর পর পৃথিবী বদলে গেছিল, ইউ লাইক ইট অর নট, দিস ইজ হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। এটার অ্যাডভান্টেজ প্রচুর লোক নিয়েছে এবং এটার অ্যাডভান্টেজ বর্তমান রাজনৈতিক সরকারও নিচ্ছে। আপনি এর পরেরটা বলেন, আমরা রেডি। এর আগে টক শোতে আমি আপনাকে বলেছিলাম 2017 সালের 8ই এপ্রিলে ভারতের সাথে যে নিরাপত্তা বিষয়ক এমওইউ সাইন করেছিল, ওইখানের যে ক্লজগুলো যখন আমি আপনার সাথে কথা বলা শুরু করলাম, আপনি আমাকে বলেছিলেন যে এই ক্লজগুলো তো আমি নিজে দেখি নাই, এটা আপনি দেখেছেন, আপনি পড়ছেন, এবং আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এর একটা কপি যেন আমি আপনাকে পাঠাই, এবং আজকেও আপনি আমাকে রিমাইন্ড করেছেন আমি যেন পাঠাই। ওকে, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট। কিন্তু একটা কথা আমি বলছি, সেই কথাটা হচ্ছে ওই ক্লজের একটা চ্যাপ্টারে ছিল ভারতের স্বার্থ বিরোধী কোনো কর্মতৎপরতায়
বাংলাদেশে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়াই ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে ওই ব্যক্তি, তারা ব্যক্তি বলে না, তারা বলে অবজেক্ট এবং টার্গেট। এটা আপনি মিলিটারি অফিসিয়াল আপনি জানেন। তারা যদি অবজেক্ট এবং টার্গেটকে পিক করতে হয়, বাংলাদেশ গভর্নমেন্টের কারো কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই, তারা ঢুকে তাকে কিডন্যাপ করবে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন দূরদর্শী মানুষ। এই ক্লজটা আমি যখন আপনাকে পড়েছি, অনেকে আমাকে কল করে জিজ্ঞাসা করেছে জেকব ভাই এটা কি সম্ভব? আপনি এইমাত্র আমাকে সালাউদ্দিন আহমেদের একটা কথা বললেন, জোনাকে বাসা থেকে নিয়ে যাওয়া হলো, রাস্তা থেকে নিয়ে যাওয়া হলো, কোথা থেকে নিয়ে যাওয়া হলো, নিজে উনি পরবর্তীতে আবিষ্কার করলেন উনি আসাম বা ক্যালকাটায় কোনো জায়গায় আছে। তাতে 2017 সালের 8ই এপ্রিলের চুক্তি অনুযায়ী এই ক্লজটা কি জাস্টিফায়েবল না জাস্টিফায়েবল না? সালাউদ্দিনের নামটা নিয়েছি এজ এন এক্সাম্পল। সালাউদ্দিন কি আপনার কথা মতে, আমি আপনাকে আবার বলি, আপনার কথা মতে 17 সালের এমইউতে লেখা আছে কোন ব্যক্তি যদি ভারত বিরোধী তৎপরতায় লিপ্ত হয়, এখন আজকে 2023 সালের মার্চ মাসের 6 তারিখ রাত্রে 12:10 আগে আমি তো বলতে পারতেছি না, আমার মনে নাই যে সালাউদ্দিন কি ভারত বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল কিনা, নাকি সালাউদ্দিনকে বাংলাদেশ গভর্নমেন্টের কোন বাহিনী বা এজেন্সি বা কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করিয়েছিল, তারপর তাকে সীমান্তে পার করে দিয়েছে। এর মধ্যে কি বাংলাদেশ বা ভারতের কোন গোয়েন্দা বাহিনীর যোগসাজশ আছে কিনা, কোঅপারেশন আছে কিনা আমি তো জানি না। তা না হলে একটা ব্যক্তি বাংলাদেশ থেকে হঠাৎ করে মেঘালয়ে যে আবিষ্কার হইলো, ঘটনাটা কি এটা আমি জানি না, বাট দিস ইজ রিয়ালিটি। এবং সালাউদ্দিনকে অবশ্য 4-5 দিন আগে পত্রিকায় এসেছে যে ভারতীয় আদালত নির্দেশ দিয়েছে তাকে নিজের বাড়িতে চলে যেতে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন নির্বাচন কাছাইতেছে, এটাকে বিএনপির প্রতি সম্মান দেখাই দিল কিনা তাও জানি না, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, আপনাকে যদি আমি একটা কথা এই মুহূর্তে বলি, সাবজেক্টটাকে ইররিলেভেন্ট মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশে এই মুহূর্তে যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, সেটা জেনারেল ইব্রাহিম হোক, সেটা জেকব মিল্টন হোক, সেটা XYZ হোক, গণতন্ত্রের জন্য আন্দোলন করে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দেখতে চায়। আপনার কি মনে হয় না তারা সবাই ভারত বিরোধী? আমরা ভারত বিরোধী বলবো না, আমি শব্দটা আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই। বলেন। ভারত নামক রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, সকল সরকারের সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক একরকম ছিল না। উদাহরণস্বরূপ, যখন মোরারজি দেশাই মহোদয় প্রাইম মিনিস্টার ছিলেন, যখন আইকে গুজরাল সাহেব প্রাইম মিনিস্টার ছিলেন, তখন তো কন্ডিশন অন্যরকম ছিল। তাহলে আমি ভারতের 100 কোটির অধিক মানুষকে জড়িত করতে চাই না। আমি ভারতের প্রায় 30 সকল, আমি আপনার এই কথাটাকে ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাই। জেনারেল ইব্রাহিম, আপনারা অনেকে মডেস্ট, এবং আপনারা এতটাই মডেস্ট, অথবা আপনারা কোনো একটা কারণে নিজেদেরকে পিছনে টেনে রাখেন। আপনি কি টেনে আনলেন? ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, এবং আর কাকে টেনে আনলেন? আইকে গুজরাল। আপনি যে দুইটার নাম বলেছেন, এরা দুইজনই ছিল সিআইএ এর মোল ইন ইন্ডিয়া। তো আপনি ওই দুইজনের সময় যদি আপনি কিছুটা লিবারালিজম দেখে থাকেন, ওটার সাথে আপনি এই মুহূর্তের ফ্যানাটিসিজমকে কম্পেয়ার করতে পারেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি যদি এই প্রশ্নটা করি, আপনি এটাকে কিভাবে উত্তর দিবেন? বাংলাদেশের এই অবৈধ সরকারের পতন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশটি? ইন্ডিয়া নামক দেশ। আমি যদি ইন্ডিয়া নামক দেশটার কথা, থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান স্ট্রেইট অ্যান্সার। এখন আমি যদি আপনাকে বলি, তাইলে এই সরকারের সামনে যারা তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারে, আমি যদি বলি যারা এটা চাচ্ছে সবাই ভারতের স্বার্থ বিরোধী, এটা কি ভুল হবে? ভারতের স্বার্থ বর্তমান সব ভারত না, যে জায়গাটা আপনি আমাকে টেনে অন্যদিকে নিয়ে চলে গেলেন, ইট ইজ দি গভর্নমেন্ট ইন নিউ দিল্লি
not the entire population of India is opposed to Bangladesh, shall I say? I'm not opposing 1.9 billion population of India. A BJP government is mandated by the majority of the Indian population. At least they had an election. It's not that the election took place at the night time. It's not yet, but it's going to that direction. I'm saying we are not blaming Indian citizens. We are talking that of the government in New Delhi, of the government in power in New Delhi. No, I disagree. I disagree with you partly, you disagree with me partly. Listen, we agreed to disagree. We agreed to disagree to a little degree. Okay. Listen, we agree to disagree to a little degree. No problem. But my issue is why I disagreed with you. My reason, even though in the West Bengal, state of West Bengal, Mamata Banerjee is the chief minister. But who has that upper authority over Mamata Banerjee to make a decision? Who? Prime Minister. Central government. Yes or no? Yes. It goes without saying. It goes without saying. Okay. So now, if that is the case, General Ibrahim, then শুধু এটা বলবো না দিল্লির সরকার, আমি এটা বলবো না, আমি বলবো ভারতীয় সরকার। আমি যদি বলি যে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হলে, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, ভারতীয় সরকার ক্ষতিগ্রস্ত হবে। দেয়ারফর আমরা যারা দেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, গণতন্ত্রের জন্য কথা বলছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, আমরা সবাই ভারত বিরোধী। হ্যাঁ, এটা আপনি যুক্তির মতো বলতে পারেন যে আমি চেয়ারের উপরে বসে আছি, চেয়ারটি মাটির উপর বসে আছে, অতএব আমি মাটির উপর বসে আছি। এরকম একটা লজিক যদি দিতে চান তো দেওয়া যাবে। আমি যেটা বলতে চাই, উই আর ওয়ার্কিং ফর অর ফাইটিং ফর ডেমোক্রেসি ইন দিস কান্ট্রি, and India is helping a government in Bangladesh which is not pro people, neither pro democratic. এখানে আমাদের ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। আমাদের বর্তমান নিউ দিল্লি গভর্নমেন্টের স্বার্থ রক্ষিত হয় বেশি বর্তমান সরকার ক্ষমতায় থাকলে। আর যদি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে তারা যে ভারতের সঙ্গে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে অনেকগুলো বিষয় নতুন ভাবে নেগোশিয়েট করবে না, তা তো গ্যারান্টি নেই। এখন আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা যদি নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের গতি রক্ষার্থে অপরের সাহায্য নেই, তাহলে অপর তো খুশি মানে আপনাকে সাহায্য দিবে। and it is a quid pro quo, it is a give and take. এখানে কোনো তো there's no free breakfast, no free lunch. আমি আপনার কথাটাকে আপনি যেভাবে জেনারেলাইজ করেছেন, আমি আপনার সাথে এই জেনারেলাইজেশনে গেলাম না। আমার কাছে যে তথ্য আছে এবং যেগুলো নিয়ে আমি স্টাডি করেছি ওই বাংলাদেশের কোনো বোগাস নিউজ পেপার না, বাংলাদেশের কোনো বোগাস মিডিয়া না। আমি কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্ট, শুধু আমেরিকান না, রাশিয়ার এবং লন্ডনের এবং ফ্রান্সের কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্ট। আফটার দ্য অ্যাসাসিনেশন অফ শেখ মুজিব, হাসিনা শেখ এবং রেহানা শেখ কার আশ্রয় ছিলেন? তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দিয়েছে? হাসিনা শেখ বা রেহানা শেখ ইন্ডিয়ায় বসে কোনো ব্যবসা করেছেন না কাজ করেছেন? They stayed at the courtesy of Indian government. Okay. It is a known fact. এটা নতুন কোনো বিষয় না, it is a known fact. No, I'm not saying this is a new subject. I'm saying I'm making a relevance to my point that why this argument should stand in front of 75, 76, 81 সাল পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের পিছনে ইনভেস্ট করেছে। কেন ইনভেস্ট করেছে? India were planning to install Hasina Sheikh in the power of Bangladesh by any means. That was their plan. Okay. Under that ploy, তারা হাসিনাকে হেল্প করছে না, তারা হাসিনাকে ইনস্টল করছে। দুইটা শব্দ, একটা হইতেছে হেল্প করছে আর একটা হইতেছে ইনস্টল করছে ফর দ্য সেক অফ দ্য ওয়েলফেয়ার ফর দ্য স্টেট অফ ইন্ডিয়া। এখন আমি এই সাবজেক্টটাকে অন্য সাবজেক্টে ঘুরিয়ে নেই। আমি এটা নিয়ে আপনার সাথে সারাদিন বিতর্ক করতে পারবো, আমি ইনফরমেশন দেব, আপনিও ইনফরমেশন দিবেন। এখন আমি অন্য একটা সাবজেক্টে যাই। 2017 সালের চুক্তির পরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মিলিটারি সার্ভিলেন্স সেট আপ করা হয়েছে এবং এই সেট আপের সাথে বাংলাদেশ সরকার এগ্রি করেছে। আপনার কি মনে হয় এই সার্ভিলেন্স সেট আপের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের উপকার হয়েছে না সার্বভৌমত্বের ক্ষতি হয়েছে? সার্বভৌমত্বের ক্ষতি হয়েছে।
কতটা ক্ষতি হয়েছে এটা মেজার করা মুশকিল, because we don't have access, we don't have full access to the information and their ramifications. এটা তো আমার পক্ষে স্কেলিং করা মুশকিল। আমি যদি লোকজন যদি আপনার সামনে আর্গুমেন্ট করে যে বাংলাদেশের সার্ভেলেন্সটা ঢুকিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা মিলিটারি স্ট্র্যাটেজিক ওয়েতে যদি কেউ চিন্তা করে, তাইলে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব বলতে কোনো কিছু আর থাকে না যদি ইন্ডিয়ান সার্ভিলেন্স বাংলাদেশের ভিতরে সেট আপ করা হয়। এই কথাটা কি বেশি বাড়ায় বলা হবে নাকি কথাটা লজিক্যাল? ঘটনাটা দাঁড়ালো, আমরা ছোটকালে পড়তাম আপনারা স্মরণ থাকবে যে আমেরিকান গোয়েন্দা বাহিনী কিউবাতে একটা অপারেশন পরিচালনা করেছিলেন, বে অফ পিগস। জানি, পড়েছি। আচ্ছা, মানে হইলো এটা আমরাও পড়েছি আর কি, আমরা তো সাক্ষী না। ইন আদার ওয়ার্ডস, ভেরিয়াস ইন্টেলিজেন্স কমিউনিটি তারা যখন শক্তিশালী হয়, তারা দুর্বল দেশগুলোতে তাদের স্বার্থের অনুকূলে বিভিন্ন প্রকারের কোভার্ট বা ওভার্ট অপারেশন পরিচালনা করে। এখন থেকে 20-30 বছর আগেও বাংলাদেশে সিআইএ এর লোকজন ছিল, আমেরিকার গোয়েন্দা বাহিনীর লোকজন ছিল, কেজিবির গোয়েন্দা বাহিনীর লোকজন ছিল, পাকিস্তানের আইএসআই এর লোকজন ছিল, ইন্ডিয়ার রয়ের লোকজন ছিল। কিন্তু বাংলাদেশের মানুষের মতে, সাধারণ জনগণের পারসেপশনে বা সাধারণদের মধ্যে যারা একটু স্পেসিফিক্যালি চিন্তা করতে অভ্যস্ত, তাদের পারসেপশনে তারা বলতে পারলেও বা বলতে উচ্চারণ করতে না পারলেও আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা বাহিনীর প্রভাব বাংলাদেশে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন গোয়েন্দা বাহিনী সমূহ তো সাইনবোর্ড লাগায় কাউন্টারগিরি করে না বা ডমিনেশন করে না, তারা বিজনেস হাউসে বসে বিজনেসের নামে থাকে, তারা কর্পোরেট বডিগুলোতে চাকরি নেয়, চাকরির নামে থাকে। বা একটা ইররিলেভেন্ট হলে মাফ করবেন, হঠাৎ মনে আসলো দেখে বলতেছি, হঠাৎ মনে আসলো দেখে যমুনা টিভি নামে একটা টেলিভিশন চ্যানেল আছে বিখ্যাত বাংলাদেশে, ঢাকায়। তারা একটা অনুষ্ঠান করেছিল, এখন থেকে 2-3 বছর আগের কথা বোধহয় আর কি। সেই অনুষ্ঠানটার নাম কি 360 ডিগ্রি ছিল কিনা আমার মনে নাই, বাট একটা নাম ছিল। সেই অনুষ্ঠানে তারা একদিন দেখাইছিল যে বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সংখ্যক সদস্যের ঠিকানা দেওয়া আছে মানিকগঞ্জের একটা গ্রাম বা একটা ইউনিয়ন। তো টেলিভিশন ক্যামেরাম্যান যে কোনো কারণে ওইটার অনুসন্ধান করে বা তার রিপোর্টিং এর জন্য অনুসন্ধান করে দেখে যে ওই লোকগুলোর আদৌ ওখানে কোনো ঠিকানা নাই। এখন এই ঠিকানা না থাকাটা, তাহলে তারা কোন দেশের লোক, তারা কোন জায়গা থেকে আসলো, তাদের অ্যাকচুয়াল ঠিকানা কই, নোবডি নোজ। আমি এই জন্য বলছি যে আপনার ঢাকা মহানগরীতে অনেক কর্পোরেট হাউস আছে যেখানে অনেক ইন্ডিয়ান সিটিজেন্স কাজ করে। সাম অফ দেম আর লিগাল আর সাম অফ দেম উইদাউট এনি লিগাল পারমিশন। তাদের মধ্যে যদি কেউ ভারতীয় গোয়েন্দা বাহিনীর পক্ষে কাজ করে, আপনি কি আশ্চর্য হবেন? এখন আমাদের গোয়েন্দা বাহিনীর প্রতিনিধি হিসাবে কেউ না কেউ নয়াদিল্লিতে অপারেট করতেই পারে, কলকাতা, মাদ্রাজ, বেঙ্গালুরু, বোম্বেতে করতেই পারে। বাট আমাদের সক্ষমতা এবং আমরা কতটুকু করছি এই সম্বন্ধে আমাদের ধারণা খুব কম, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র কতটুকু করছে তার ধারণাও আমাদের কাছে নাই, আমরা অনুমান করছি। বা পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই বা রাশিয়ান গোয়েন্দা বা সিআইএ কি করছে জানি না, বাট দি পিপলস পারসেপশন, জনগণের পারসেপশনটা হচ্ছে যে আমাদের দেশে এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর প্রভাব প্রভূত ভাবে বৃদ্ধি পেয়েছে, প্রচুর বৃদ্ধি পেয়েছে। They may be located in very high-rise buildings, in apartments as tenant. They may be located as members of a corporate business house or corporate industrial house. They may be located among journalists. They may even be located in আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। No wonder. এর মধ্যে আপনি আমার থেকে অন্য কোনো মন্তব্য পাওয়ার তো কোনো জায়গা নাই, কারণ আমাদের তো ওই অ্যাক্সেপ্ট ইনফরমেশন নাই যে আপনাকে স্পেসিফিক্যালি এক্সাম্পল দিয়ে সমর্থন দিব। আপনাকে আমি আমার সমর্থনের জন্য না, আমি যে বিষয়টাকে আমি জিজ্ঞাসা করেছি, সাবজেক্ট আমরা ডিফারেন্ট ওয়েতে দিয়েছি, এই সাবজেক্টে আমি আপনাকে জিজ্ঞাসা করব। আমার কথা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যদি ইন্ডিয়ান সার্ভিলেন্স সেট আপ করা হয়, একজন মানুষ না, ইন্ডিয়ান সার্ভিলেন্স বলতে সিভিয়ার একটা ইকুইপমেন্ট বাংলাদেশে করা হয়েছে যেটা দিয়ে দেখা হয় কোন জায়গায়, স্যাটেলাইটের মতো, অথবা এটা বাংলাদেশের দক্ষিণ অংশে সমুদ্র উপকূলে করা হয়েছে বলে আমরা সেই সময় শুনেছি।
পেপারে পেপারে পড়ছে কিনা জানি না, কিন্তু করা হয়েছে। আমার আমার স্পেসিফিক প্রশ্নটা ছিল এ ধরনের একটা ইন্ডিয়ান বিদেশি একটা সার্ভেলেন্স আজকের ইন্ডিয়া এসে বসাইছে, কালকে যদি আমেরিকা একটা বসায়, পরশু পাকিস্তান একটা বসায়, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে এই যে সার্ভেলেন্স বসানো হচ্ছে, আপনার কি মনে হয় এই বসানোটা আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল, না হাসিনা শেখের সিদ্ধান্ত ছিল, না সরকারের সিদ্ধান্ত ছিল? প্রচুর সংখ্যক সিদ্ধান্ত আমাদের আমাদের মূল্যায়নে, আমাদের পাওয়া ইনফরমেশন না। আই ক্যানট গিভ ইউ ইনফরমেশন। যেমন মহামান্য রাষ্ট্রপতি কে হবে তার নমিনেশন দেওয়া হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সবাই বললো যে এটা মাননীয় প্রধানমন্ত্রী নমিনেট করেছেন, এটা আওয়ামী লীগ করে নাই। বাট আওয়ামী লীগ মেনে নিয়েছে, বিকজ আওয়ামী লীগ তাকে সর্বময় ক্ষমতা দিয়েছে। দেয়ারফর ডিফ্যাক্টো ইট ইজ দ্য ডিসিশন অফ আওয়ামী লীগ। অনুরূপ বাংলাদেশ সরকারের প্রচুর সংখ্যক সিদ্ধান্ত সরকারি প্রক্রিয়ায় অফিসিয়ালি হয়, বাট বাস্তবে এগুলো সবগুলো মাননীয় প্রধানমন্ত্রীদের, এবং তিনি তো প্রতিরক্ষা মন্ত্রীও বটে। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো সে মাননীয় শেখ হাসিনার সিদ্ধান্ত। গভর্নমেন্ট অফ বাংলাদেশ এজ এ বডি এই সিদ্ধান্তগুলো নিচ্ছে কিনা এটা আমি তো জানি না। আপনি যে আপনি জানেন কিনা আপনি বলতে পারবেন। আই ডোন্ট হ্যাভ এন অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, প্রশ্নটাকে যদি এভাবে যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি এ ধরনের একটা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটা প্রোটোকল কি হওয়া উচিত? জেনারেলদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে হাসিনা শেখ বসবে, বসার পরে সেখানে এটাকে রিবার্ট করবে, আলাপ আলোচনা করবে, কনভারসেশনের পরে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, নষ্ট হবে কি হবে না, এগুলো আলোচনা হওয়ার পরে based on those conversation, whoever is on the chair, he or she is going to make a decision. এটাকে কি বলে? পলিসি মেকিং এর একটা প্রোটোকল, সাবজেক্ট এইভাবে হয়। কিন্তু এই সার্ভিলেন্স মেজার বলেন, দল চালানোর কথা বলেন, একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনি বারবার একটা কথা বলছেন, আমি আপনার সাথে সশ্রদ্ধ চিত্তে আপনার কথাটা আমি মেনে নিলাম যে আপনার কাছে তথ্য নাই, এই সাবজেক্টে আপনি বলতে পারবেন না, কিন্তু আমি যে তথ্যটা বলছি এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোন সাবজেক্টে একটা অফিশিয়াল, আমি বলি এটা অফিশিয়াল সিস্টেম। হোল্ড অন। যেমন in the year 1949, if I'm not wrong, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছিল আমেরিকান কংগ্রেসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সেই সময় পদ সৃষ্টি হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তারপর সেই অ্যাক্টটা বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে, ছোটখাটো সংশোধন। আমাদের দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নাই, আমাদের দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। আচ্ছা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলে আমাদের দেশে কোনো পদ নাই। আমাদের দেশে যিনি আছেন জনাব তারেক, মেজর জনাব তারেক সাহেব, হি ইজ অ্যান অ্যাডভাইজার। কেউ বলে সিকিউরিটি অ্যাডভাইজার, কেউ বলে ডিফেন্স অ্যাডভাইজার ইত্যাদি। আচ্ছা, আমরা যেটা বলতে চাই, আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তার জন্য চিন্তা, নীতিমালা প্রণয়ন, নীতিমালা বাস্তবায়নকে মনিটর করার একটা সংস্থা দরকার, যে সংস্থা বাংলাদেশে কার্যকর নাই। না থাকার ফলে এখানে ব্যক্তির প্রাধান্য এসে যায়, বা একটি পদের, একটা চেয়ারের অধিকারী যিনি, তার প্রাধান্যটা এসে যায়, যেটা পৃথিবীর অনেক দেশে এটা নাই। ইন্ডিয়াতেও একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, যেমন মিস্টার অজিত দোভাল ইজ দি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কারেন্টলি, এবং উনি আরো কয় বছর থাকবেন বা থাকবেন জানি না। আমাদের তো এরকম কেউ নাই who will take the responsibility. জেনারেল ইব্রাহিম, ওই ধরনের it should have been there, it should have been there. নো জেনারেল ইব্রাহিম, এ ধরনের একটা বডি থাকার এবং না থাকার ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশে পার্লামেন্টে তথাকথিত গরুর খোয়ার বলে পরিচিত পার্লামেন্টে একটা জুডিশিয়াল বডি আছে। বাংলাদেশের গরুর খোয়ার বলে পরিচিত কোন একটা জায়গায় কমার্সের একটা বডি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বডি আছে। তাদের এই বডির রিকমেন্ডেশনে আজ পর্যন্ত একটা সিদ্ধান্ত কার্যকর হয়েছে যার কোনো প্রমাণ নাই। ওই প্রত্যেকটা বডি বলে আমাদের কোনো কিছু রিকমেন্ডেশনের কিছুর দরকার নাই, আফাজ এইটা বলে। তো এটা যদি হয়, আপনি যেটা বললেন যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যাশনাল সিকিউরিটির একটা বডি থাকা দরকার, হোয়াট বডি আর ইউ রেফারিং টু? I am referring to an institutional setup যার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারলে
বাংলাদেশের স্বার্থ কিছুটা হলে রক্ষিত হবে বলে আমার অনুমান এবং বিশ্বাস। ওই বডিটা যদি থাকে এবং ওই বডিটাকে যদি put their existence under the carpet, does that make any sense whether we must have a body or not? আপনার কি মনে হচ্ছে জুডিশিয়াল প্রসেসে বাংলাদেশের পার্লামেন্টে যে বডিটা আছে তারা এসে বলল যে ওকে এটা কার্যকর করা হোক, আর হাসিনার কাছে আসছে মতিউর রহমান রেন্টুর কথা অনুযায়ী 97 সালে কেউ এসে বলছে আপা এটা তো অবৈধ, কইছে আমি যেটা কই ওইটা আইন, হারামজাদা তুই আবার আইন পাস কোথায়? তো আপনি এখন একটা বডি তৈরি করলেন যে বডিটা ইউটিলাইজ করা হলো না, যে বডিটার মুখে স্টেপ রাখা হলো, তো বডিটা থাকা না থাকার তফাৎ কোথায়? জেনারেল ইব্রাহিম, এই সাবজেক্টটা আমি এখানেই কনক্লুড করব। আমরা একটা আপনি কনক্লুড করার আগে দুইটা বাংলা প্রবাদ শুনে দেন। একটা বাংলা প্রবাদ হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো, আরেকটা বাংলা প্রবাদ হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই দুটো কিন্তু পরস্পর বিরোধী প্রবাদ। সো ইট ডিপেন্ডস অন হুইচ ওয়ান ইউ অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ, গো টু দ্য নেক্সট সাবজেক্ট। আপনি যে কথাটা বললেন এই কথাটাকে আমি একটা লাইনে ফলো আপ করি। নাই মামার চাইতে কানা মামা ভালো, কিন্তু কানা মামার হাত ধরে যখন আমি যুদ্ধ করতে যাব কানা মামার আগে আমি মারা যাব, তো আপনার ওই কানা মামার আমার দরকার নাই। আসেন টু দ্য ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসেন। ওকে, নেক্সট পয়েন্ট একটা সাবজেক্ট আছে। ওই 2017 সালের আলাপ আলোচনা করার পরে ওইখানে আরেকটা ক্লজ ছিল, যে ক্লজটা ছিল, আমি ইংরেজিতে বলি, আমি আবার এটাকে বাংলায় করব আমার দর্শকদের বোঝার জন্য। India wanted to have a access to an economic corridor. তো ওইখানে যেটা এক্সাক্ট কথা কেটে গেছে। ওকে, ভারত বাংলাদেশের কাছ থেকে একটা ইকোনমিক করিডোর চেয়েছে। সেখানে যে ক্লজটা ইংরেজিতে লেখা আছে সেখানে লেখা আছে বাংলাদেশ গ্রান্টেড অ্যাক্সেস টু অ্যান ইকোনমিক করিডোর কানেক্টিং ইন্ডিয়াস impoverished northwest to the mainland, and most importantly provided access to India in all aspects of Bangladeshi life. বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের বোঝার স্বার্থে আমি বলি, ভারতের দরিদ্র উত্তর ও পূর্ব মূল ভূখণ্ডকে সংযুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ একটি করিডোর দিয়েছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিটাকে পুরোপুরি ঠেলে দেওয়ার কথা। এই লাইনটা লেখা নাই, ওখানে দিয়েছে। এছাড়াও বাংলাদেশের অবৈধ সরকার বাংলাদেশের 20 কোটি জনগণের প্রত্যহ জীবনের সকল ক্ষেত্রে ভারতকে প্রবেশাধিকার দিয়েছে। এখন এই কথাটা আসলে কি মিন করে বাংলাদেশের সাথে ভারতের কমার্স ডেফিসিট যতটাই থাকুক, বাংলাদেশের প্রোডাক্টকে স্টোরের শেলফ থেকে সরিয়ে ভারতকে জায়গা করে দিয়েছে, বলছে তোমার এখানে কোনো রেভিনিউ দেওয়ার দরকার নাই, তোমরা প্রোডাক্ট সেল করো। অবৈধ ইম্পোর্টকে স্বাগত জানিয়েছে। মূল্য কারা নির্ধারণ করবে? ভারত নির্ধারণ করবে। বাংলাদেশ গভর্নমেন্টের ওখানে কি কিছু করার আছে? কোনো কিছু করার নাই। আমি এই কথাটা জেনারেল ইব্রাহিমকে এই মুহূর্তে শুধু কমেন্ট করার জন্য আমি বলবো একটা কারণে, বাংলাদেশের কিছু কিছু ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে। স্বাধীনতার পর থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহু আলাপ আলোচনা শুনেছি, জিয়া সাহেবের বহু আলাপ আলোচনা শুনেছি, এরশাদ সাহেবের বহু পা চাটাচাটি দেখেছি, এবং পরবর্তীতে জেনারেল কুত্তা মঈন নামের এক লোক আমাকে এসে বলছিল যে আমি ভারতকে বলেছিলাম আমরা মাটির নিচ দিকে একটা সুড়ঙ্গ করলে অ্যাক্সেস দিলে কেমন হয়। আমি মুখের দিকে তাকায় বললাম, বাহ কি বিশাল ইঞ্জিনিয়ার উনি, গরুর বাচ্চা গরু। পরবর্তী সময় কোন সুড়ঙ্গই পায় নাই, কয়েকটা ঘোড়া নিয়ে বাংলাদেশে আইসা পাইন মেরে আমেরিকা চলে আসছে, এখন ক্যান্সারের অভিনয় করতেছে। এনিওয়ে, আমি আপনাকে যে প্রশ্নটা করব যে বাংলাদেশ ইন্ডিয়াকে ইকোনমিক করিডোর দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ যেগুলো ইন্ডিয়াকে গ্রান্ট করেছে, এগুলো কি আপনার মনে হয় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য উপকারী, বাংলাদেশের জনগণের জন্য উপকারী, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এই যেগুলো গ্রান্ট করেছে এগুলো পরিপন্থী, আমাদের এক্সিস্টেন্সের পরিপন্থী? আপনার কি মনে হয়? একটা বেসিক ট্রুথ হলো দুইটা প্রতিবেশী রাষ্ট্র সারা জীবন বৈরী বা শত্রু অবস্থায় চলতে পারে না। 2 নম্বর বেসিক ট্রুথ হলো
দুইটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কোনো না কোনো পর্যায়ে পারস্পরিক সহযোগিতা লাগবেই লাগবে। 3 নম্বর বেসিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য হলো প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থটাকে আগে রক্ষা করবে, অথবা সে প্রতিবেশীকে সুযোগ দিবে। এই দুটোর মধ্যে তৃতীয় শর্তটি বাংলাদেশের পক্ষে বারবার লঙ্ঘিত হয়েছে। এটা আমাদের মূল্যায়ন, অর্থাৎ বাংলাদেশের স্বার্থকে গৌণ করে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে মুখ্য করে কাজগুলো করা হয়েছে। যেমন আজকে থেকে 2-3 দিন আগে, বোধ হয় 1 দিন 2 দিন 3 দিন আগে, ডয়চে ভেলে জার্মানি থেকে জনাব খালেদ মহিউদ্দিনের পরিচালিত টক শোতে একদিকে দেখলাম জনাব সাকি, একদিকে দেখলাম জনাব আরাফাত। তো মিস্টার আরাফাত ওয়াজ পয়েন্ট ব্ল্যাঙ্ক একদম ব্লাইন্ডলি ডিফেন্ডিং দি চুক্তি উইথ মিস্টার আদানি। অথচ সারা বাংলাদেশের 90% লোক বলতেছে যে আদানির সঙ্গে চুক্তিটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়েছে। এবং এটা আপনি এর আগের গত সপ্তাহে আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। সেটা হলো এই, এখন অথচ মিস্টার আরাফাত ওয়াজ ব্লাইন্ডলি ইললজিক্যালি সাপোর্টিং আদানি চুক্তি। এখন যখন আপনার চক্ষু অন্ধ হয়ে যায়, যখন আপনার কর্ণ বন্ধ, সীসা দিয়ে গলি বন্ধ হয়ে যায়, যখন আপনার হৃদয়ের স্পন্দন একদিকে চলে যায়, আপনার একটা চোখ যখন বন্ধ হয়ে যায়, আপনি এক চোখে দেখতে থাকেন, তখন আপনার কাছে যা দেখবেন তাই আপনার কাছে মনে হবে আপনার দেশের পক্ষে বলছেন, কারণ আপনার মূল লক্ষ্য সিংহাসন, ক্ষমতা। আর বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ্য তার ওয়েলবিং, তার নিজস্ব মঙ্গল, নিজস্ব কল্যাণ। এখন আই এম এ পলিটিক্যাল ওয়ার্কার, আমি তো ক্ষমতায় কোনোদিন যাইনি। আমি যদি কোনোদিন ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, then we have every reason to revise all these, that we have to come and talk and revise. জেনারেল ইব্রাহিম, বাংলাদেশের সার্ভেলেন্স, ইন্ডিয়ান সার্ভেলেন্স নিয়ে, জঙ্গি নিয়ে, বাংলাদেশের সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনার সাথে আমি কেন কথা বলছি? আপনার কি ধারণা? আপনার সাথে আমি কেন কথা বলছি? আপনি কথা বলছেন, বলেন, আপনি বলে দেন। আমি আপনার সাথে কথা বলছি দুইটা কারণে। এক, আপনি একজন ইউনিফর্ম অফিসার ছিলেন বাংলাদেশের ল এনফোর্সমেন্ট, মিলিটারি অ্যাক্টিভিটিস, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি, এইসব সাবজেক্ট সম্পর্কে আপনাকে লেখাপড়া করে 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 এক পর্যায়ে আপনাকে জেনারেল বানানো হয়েছে। ঘাস খেটে আপনাকে জেনারেল বানানো হয় না। তার উপরে আপনি আবার আর একটা তকমা পেয়েছেন, একটু ভালো করেছেন দেখে আপনাকে আবার বীর প্রতীকও দেওয়া হয়েছে। চিন্তা করেন না, হাসিনার বিরুদ্ধে বেশি কথা বললে ওই বীর প্রতীকটা কিন্তু আবার ছুঁড়ে নিয়ে যাইব। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরুত্তম নিয়ে তারা লাফালাফি শুরু করছে। এনিওয়ে, তো এখন আপনার সাথে আমি এই জন্য কথা বলছি কারণ এই বিষয়ে আপনি একজন রিলেভেন্ট মানুষ। এই কথাটাকে আমি এখন কেন টানলাম? আপনি আরাফাতের কথা বলেছেন, ঠিক আছে? সো আরাফাত কি এই পাওয়ার ডেভেলপমেন্ট, তারপরে বাণিজ্য অথবা বিদ্যুৎ উৎপাদন, এক্ষেত্রে কি আরাফাত কোনো এক্সপার্ট? কেউ এটার উপরে তার কোনো লেখাপড়া আছে? কেউ কি জিজ্ঞাসা করেছে? খালেদ মহিউদ্দিন একজন ভালো মডারেটর, আরাফাত তার কি এই বিদ্যুৎ উৎপাদন অথবা এর কোনো টুলস বা এর কোনো ইউজফুলনেস অথবা কমার্স, এর কোনো সাবজেক্টে আরাফাতের কি কোনো লেখাপড়া আছে? আপনি কি জানেন? জেনারেল ইব্রাহিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, এখন বলেন, মাঝখানে কেটে গেছিল 10 সেকেন্ড। ওকে, আমি বলতে চাচ্ছি খালেদ মহিউদ্দিন একজন ভালো মডারেটর, কিন্তু আরাফাত নামের এই বস্তু বাণিজ্য উৎপাদন, বাণিজ্যর প্রবৃদ্ধি, বাংলাদেশের বাণিজ্য স্ট্যাটিস্টিক্স, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ডেফিসিট বা বাণিজ্য, এই সাবজেক্টে আরাফাতের কি কোনো লেখাপড়া আছে, কোনো অভিজ্ঞতা আছে? সুচিন্তা ফাউন্ডেশন নামক একটা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত বলে আমি শুনেছিলাম, আমি এর বেশি কিছু জানি না। আমি এটার এক্সাম্পল স্বরূপ বলেছি। আমি এখানে মেইন সাবজেক্ট মিস্টার আরাফাত ব্যক্তি নয়, মেইন সাবজেক্ট হলো আওয়ামী লীগার্স ব্লাইন্ডলি সাপোর্ট আওয়ামী লীগ পলিসি অর দ্য গভর্নমেন্টস পলিসি উইদাউট এনি লজিক, এটা বলার জন্য। আর আমি আপনাকে এই কথাটা বললাম, আওয়ামী লীগ সব সময় ধরেন ফর এক্সাম্পল
আপনি অসুস্থ, আপনাকে একজন ডাক্তারের কাছে নেওয়া হবে, আপনার হার্টের প্রবলেম, তো আপনি কার কাছে যাবেন? একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন। এখন আপনাকে কার্ডিওলজিস্টের কাছে না পাঠাইয়া আপনাকে পাঠানো হলো একজন ভেটেরিনারিয়ানের কাছে। ডু ইউ থিংক ইজ গোনা সার্ভ দ্য সেম পারপোজ? না, আপনার এক্সাম্পলটা তো এখানে মিলতেছে না। এখানে আমি আপনাকে শুধু রেফারেন্স দিয়েছি যে জনাব খালেদ মহিউদ্দিনের টক শোতে দেখলাম যে একটা লোক এরকম বলছে। I am not challenging the veracity, I am not challenging the merit of Mr. Khaled Mohiuddin or Mr. X or Mr. Y. আমি শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের সব জায়গায় everyone doesn't look for an specialist. It is a trend in this country. এটা নিয়ে আপনি অস্থির হয়ে পারবেন না। আপনি যেমন স্পেসিফিক্যালি আমাকে ডেকেছেন because you in your opinion I am relevant to this subject. It doesn't apply to everybody in this country, unfortunately. True. তো এখন এই জন্য আচ্ছা, এখন আমি আপনাকে ডাকছি, যেমন বিদ্যুৎ নিয়ে বলতে গেলে যদি আপনিও বলেন, I will refer to you, for example, Mr. Fawzul Kabir Khan, a former secretary, or Dr. Badrul Imam, a professor, যারা এই সাবজেক্টের রেলিভেন্ট। ওই বিদ্যুতের ব্যাপারে আমি যে ভিউটা দিতে পারবো এটা জেনারেলাইজড ভিউ, বাট তারা যেটা দিতে পারবে এটা স্পেসিফিক ভিউ। এটা আপনার কথাটা আমি সম্মান করি, বিকজ ইউ হ্যাভ বিন ভেরি রেলিভেন্ট, ইউ আর লুকিং ফর দি রেলিভেন্ট পিপল। বাট বাংলাদেশের জেনারেল ট্রেন্ডে ইররেলিভেন্ট পিপলের বদলে ইররেলিভেন্ট পিপলকে ডাকা হয়। আমি কথাটা কি এর জন্য টানলাম? আরাফাতের মতো লোক, আপনি কি জানেন মোহাম্মদ আরাফাত, জাস্ট ফর ইউর ইনফরমেশন, আজকের আমাদের টকিং পয়েন্টের একটা সাবজেক্ট না, এই আরাফাত ক্যালিফোর্নিয়ার একটা মোটেলে এসকর্ট নিয়ে ধরা পড়ছিল। ওই এসকর্টরাদের পয়সা দেয় না, এর জন্য জুতা পেটা করছে। পরে পুলিশ গিয়া এই আরাফাত এবং ওই এসকর্টের মেয়েদের একত্রে অ্যারেস্ট করছে, এবং ওই অ্যারেস্টের সময় আরাফাতের সাথে আরেকজন ছিল, ওই লোকটার নাম ছিল সজীব আহমেদ ওয়াজেদ। ওইটা আপনি যে বললেন অনলি ফর ইউর ইনফরমেশন, কথাটা মিলল না, বিকজ এনিওয়ান হু হ্যাজ লিসেন টু ইউর টক শো, ইট ইজ ফর দ্য ইনফরমেশন অফ এভরিবডি দেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আবার আরেক পরবর্তী সাবজেক্টে যাচ্ছি। পরবর্তী সাবজেক্টটা হচ্ছে, এটাই আমাদের শেষ দিকে যাচ্ছি। আপনি এই সাবজেক্টটা নিয়ে অলরেডি কথা বলেছেন, কিন্তু তারপরে আমি না বলে পারলাম না। Bangladesh became India's third largest source of remittance, thanks in large part to the number of Indians taking up top management position in Bangladesh government and private sector. আর বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের ইব্রাহিম সাহেব বুঝেছে আমি কি বলেছি, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি প্রশ্নটা বাংলায় করি। বাংলাদেশ ভারতের রেমিটেন্সের তৃতীয় বৃহত্তম উৎস। ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদ দখল করে আছে, ওয়ারাস বাংলাদেশ সংবিধানের পরিপন্থী বিদেশি কোনো নাগরিক ওই পজিশনগুলো হোল্ড করতেই পারে না। জেনারেল ইব্রাহিম, ইওর কমেন্টস। আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই, বাট ইন জেনারেল পত্র পত্রিকায় আমরা পড়েছি হঠাৎ হঠাৎ বিভিন্ন নিউজে, এটা সত্য যে পৃথিবীর যে সকল দেশ থেকে ভারত রেমিটেন্স পায়, কোনো এক সময় বোধহয় পড়েছিলাম সেখানে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল, আবার কোনো এক সময় পড়েছি কিছুদিন আগে বা কোনোখানে যে এটা তৃতীয় অবস্থানে আছে। ইন আদার ওয়ার্ডস, যে সকল ভারতীয় ব্যক্তি বাংলাদেশে চাকরি করেন তারা যে ডলারটা ভারতে পাঠান সেটা অন্য দেশে ভারত চাকরি করা ভারতীয়দের তুলনায় 3 নম্বর স্থানে আছে। এখানে সঙ্গে মজার বিষয় হলো ওই তুলনায় তো বাংলাদেশিরা ভারতে নাই, তো ভারত আমাদের রেমিটেন্সের সোর্স হিসাবে 3 নম্বরে নাই, 4 নম্বরেও নাই, যথাসম্ভব 5-6 নম্বরও নাই। তাহলে ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড? এটার জন্য শুধুমাত্র বর্তমান রাজনৈতিক সরকার দায়ী নয়, এটার জন্য আমাদের ব্যবসায়িক নেতৃত্ব দায়ী, আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের নেতৃত্ব দায়ী, আমাদের শ্রীলঙ্কা থেকেও কিছু লোক আমাদের কর্পোরেট বডিগুলোতে আছেন তাদের দক্ষতার কারণে, কিন্তু আমরা অনেক বেশি ভারত নির্ভর হয়ে গেছি। এখন এটার জন্য আপনি আফসোস করে কোনো লাভ নাই, আপনি বরঞ্চ আমাদের মানুষকে উৎসাহিত করতে পারেন। যেমন আমাদের চিকিৎসা ক্ষেত্র যদি উন্নত হয়, আমাদের সম্মানিত ডাক্তার ভাইয়েরা যদি সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্ত নেন এবং 6 মাস, 1 বছর, 2 বছর কষ্ট করে যদি তাদের সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়া ভারতে মানুষের সংখ্যা কমবে।
করোনার সময় যেমন কমেছে। এখন আমাদের দেশে পাওয়া যায় না, তাই সেখানে যায়। ধর্মীয় ট্যুরিজম, রিলিজিয়াস ট্যুরিজম একটা জিনিস, আর মেডিকেল ট্যুরিজম আরেকটা জিনিস। এই দুটো জিনিস হচ্ছে ভারতে যাই আমরা ডলার খরচ করি, আর আপনি যেটা রেফার করেছেন সেটা হলো বাংলাদেশে ভারতীয়গণ কর্তৃক আহরিত ডলার। এটাতে আমাদের উচিত ডিসকারেজ করা। আমাদের দেশে যথেষ্ট ইঞ্জিনিয়ার হয়েছে, যথেষ্ট MBA পাস করা ভদ্রলোক আছে, BBA পাস করা যথেষ্ট ভদ্রলোক আছে। তাদেরকে দক্ষ করে তুলতে হলে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে, এটি হলো আমার ওপিনিয়ন। এবং বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যদি আমরা এটাতে সফল হই, আই উড লাইক টু, আপনি এখন থেকে 30 আর 22 প্রায় 52 বছর আগে, 53 বছর আগে ফিরে যান। সাউথ কোরিয়া যে অবস্থায় ছিল, তারা কোন জিনিসটার উপরে গুরুত্ব দিয়েছিল? তারা গুরুত্ব দিয়েছিল ম্যানেজমেন্টের উপরে। তারা গুরুত্ব দিয়েছিল বারবার দক্ষ প্রশাসন গড়ে তুলতে, whether in the government or in the private sector, because it is management which manages even the meager resources. কম রিসোর্স দিয়ে বেশি আউটপুট আনার যে দক্ষতা, এটা আমাদের দেশে নাই। আমাদের সময় অপচয়, রিসোর্স অপচয়। এই জন্যে we would like to appeal to the people of Bangladesh, বাংলাদেশের সম্মানিত জনগণের প্রতি আমাদের আবেদন থাকবে, কর্পোরেট বডির প্রতি আবেদন থাকবে যে বাংলাদেশি ব্যক্তিগণকে সুযোগ দিন তাদের দক্ষতা প্রমাণের, দে ক্যান ডু ওয়ান্ডার্স। কিন্তু আমরা পরীক্ষা কামনীয় বলি, কিন্তু পরীক্ষা দিতে দিচ্ছি না। দিস ইজ অল আই ক্যান সে। আপনি এবং এর মধ্যে একটা কথা আগেও বলেছি, not all of them are legal people. There are a lot of people in Bangladesh from India who are reportedly working without permission of the government, মানে ভিসা ছাড়া, মেয়াদ ছাড়া চাকরি করে যাচ্ছে। কারণ বিভিন্ন রাস্তা দিয়ে বাংলাদেশে ঢাকায় আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি দিয়ে হয়ে যাচ্ছে। আর এখন তো ট্রানজিট এইসব নামে অনেক কিছু হয়ে যাচ্ছে। ডিফিকাল্ট, সিচুয়েশন ভেরি ডিফিকাল্ট এন্ড ক্রিটিক্যাল। জেনারেল ইব্রাহিম, আপনি আমাকে বলছেন আফসোস না করতে। আমি আপনার কথাটাকে, আমার প্রশ্নটাকে আপনি এমন ভাবে অ্যানসার করলেন, আমাকে একজনে বললেন, আমাকে একসময় একজনে জিজ্ঞাসা করছে, মিস্টার মিল্টন, হোয়াই ডান্ডি ইজ ফেমাস। আমাকে একজনে বলছে হোয়াই ডান্ডি ইজ ফেমাস। আমার বলা উচিত ছিল is famous or was famous, is famous or was famous, forget about was and is, why Dundee is famous or was famous. আচ্ছা, যখন বলছে তো আমার বলা উচিত ছিল ডান্ডি অমুক জায়গার একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সিটি ছিল, ওইখানে এইটা হইছে, ওইখানে এইটা হইছে। কিন্তু সাবজেক্টটা আপনি বলছেন, তখন বলছেন বাংলাদেশের পার্ট ওখানে যাইতো না। তখন আমি চিন্তা করে দেখলাম আসলে ডান্ডি সম্পর্কে আমার লেখাপড়া নাই, তো আমি বলতে পারি না। তো আমি কি করছি, I did something. আমি বললাম যে well, his full name is Angelo Dundee. He was the coach of Boxer. Thank you. You gave a wonderful answer. হ্যাঁ, আমি এই কথাটাকে এর জন্য বললাম, আপনি বলছেন আমাদের দেশের লোকজনদের যোগ্যতা অর্জন করতে হবে, তাইলে আর ওই বিদেশি লোকগুলো আসবে না, আমাদেরকে চাকরি দেবে। এখন আপনাকে শোনেন, আমি যোগ্যতা অর্জন করতে হবে বলি নাই, আমি বলেছি যে আমাদের দেশে যোগ্য লোকেরা আছে, তাহাদিগকে দক্ষতা প্রমাণের সুযোগ দেওয়া প্রয়োজন, যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে না। ওকে। আর আমার সামনে এক ভদ্রলোক বসছিলেন, ওনার নাম সুরেন্দ্র কুমার সিনহা, মিস্টার এস কে সিনহা, চিফ জাস্টিস, ফরমার চিফ জাস্টিস। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার মতো থার্ড ক্লাস একটা বটতলার উকিল কি করে চিফ জাস্টিস হয়েছে? আমি জিজ্ঞাসা, ভাই আমি কথাবার্তা খুব একটা পলিশ না জেনারেল ইব্রাহিম। সেটা আমার বলেন জি। তো ওনাকে আমি যখন বললাম, তখন উনি আমার দিকে তাকায় আছে, তারপর বলছে, ওয়েল, আমার দিকে তাকায় বলছে, ওয়েল, আই হ্যাভ ওয়ান স্পেশাল ট্যাগ। And so what is the tag? He says, I am the F Malaun and I know how to suck the shoes. And they need a toy. They put the toy at the right place. এখন কথাটা হচ্ছে, সাবজেক্টটাকে কেন টানলাম, বাংলাদেশে ইন্ডিয়ানরা অনেক ইম্পর্টেন্ট পজিশন তো হোল্ড করে আছে। গভর্নমেন্টের যে পজিশনগুলো যেখানে নেগোশিয়েট করার জন্য লোকজন আছে, বাংলাদেশ ব্যাংক বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, এখানে যেসব, আমি, ইটস নট দ্যাট আই এম এগেনস্ট এনি পিপল বিলংস টু আদার ফেথ। হিন্দু লোকজন, আমাকে একজন এসে গত পরশুদিন বলছে, আমি বললাম আপনি কে? তো বলছে আমি বাংলাদেশ ব্যাংকে ডিরেক্টর।
আমি তার সাথে কথা বললাম। জেনারেল ইব্রাহিম তার সাথে কথাবার্তা বলার পরে আমার মনে হয়েছে দিস গাই ইজ মোর সুইটেবল অ্যাজ এ টিচার ইন এ প্রাইমারি স্কুল। He would become confused, even say 2 and 2 4. He is a director of Bangladesh Bank. তো আমি বললাম আপনি পজিশনে কেমনে আসলেন? আমি অবাক হয়ে বললাম, বলছে আমাকে বানানো হয়েছে। তো আমি বললাম, তাকে ঘাটলাম, আপনি এর আগে কি ছিলেন, এর আগে কি ছিলেন, এর আগে কি ছিলেন? ভাই, লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তার পজিশন এখন ওইখানে গেছে। আমি বললাম এটা কি প্রোটোকলের মধ্যে পড়ে? আর আমি বললাম আপনার কথাবার্তা শুনে তো মনে হয় আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য না, ওখানে কেন গেলেন? তো উনি আর বলে না যে আমি এক বিখ্যাত মালাউন এবং এই নামের জন্য আমি ওইটা হয়েছি, এটা বলে নাই। আমি বলছি বাড়ি কই আপনার? তো একবার বলছেন নেত্রকোনা। তারপরে উনি একটা বড় সাবজেক্ট নিয়ে এসছে, তো যেহেতু একটা ল ফার্ম রান করি, তো কনভারসেশনের শেষে ইচ্ছা করে আমি বললাম, ও আপনার বাড়িটার জন্য কোথায়? বলছে ভাঙ্গা ফরিদপুর। জেনারেল ইব্রাহিম, হোয়াট ডাজ দ্যাট মিন? ইন্ডিয়ান লোকজনদেরকে এনে অযোগ্য, বাংলাদেশের যথেষ্ট যোগ্য লোকজন আছে, যথেষ্ট দেশপ্রেমিক লোকজন আছে, যাদেরকে কোনো জায়গায় বসানো হয় না। হাউএভার, আমাদের সময় শেষ। সর্বশেষ আমি একটা কথা বলবো, এটার উপরে আপনি আপনার মন্তব্য করার পরে আমরা আজকে শেষ করব। আমি ইংরেজিতে বলি, কথাটা হচ্ছে all militant activities and other subversive activities in Bangladesh are aimed at protecting Indian interests by keeping Hasina Sheikh in power by any means. A class of so-called intellectuals, politicians, military and civil officers and employees of Bangladesh who are under the allowance of India are involved in this scheme of India. Your comment? Not unlikely, but not verified by me. I can give a generalized opinion. Please. এই ওপিনিয়নটা হলো, আমি এটা আধা ঘন্টা 40 মিনিট আগেও বলেছি, যে আমেরিকান গভর্নমেন্ট যেমন একটা কার্ড প্লে করেছিল, অ্যান্টি টেররিস্ট কার্ড। মিস্টার বুশ বলেছিলেন আইদার ইউ আর উইথ মি অর ইউ আর উইথ দ্য টেররিস্ট, আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর অ্যান এনিমি। অনেকটা এই ধরনের একটা কথা, যে জঙ্গিবাদকে যদি পৃথিবীর সামনে পরিচয় করে দেওয়া যায় যে বাংলাদেশে এই উত্থান ঠেকাতে হইলে একমাত্র একটি রাজনৈতিক দল এবং একজন রাজনৈতিক নেতাই এটার জন্য উপযুক্ত, তাহলে এই কার্ডটাতে প্লে করবে, এই কার্ডটাতে খেলবেই। এই খেলার মধ্যে একলা তার খেলা যায় না, ফুটবল খেলতে গেলেও 11 জন লাগে, ক্রিকেট খেলতে গেলেও 11 জন লাগে। সেই জন্য তার অধীনস্থ সহকর্মী লাগে, রাজনৈতিক হোক বা সরকারি চাকরিজীবী হোক। ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিমের মধ্যে কেউ 4 আনা বেনিফিট পায়, কেউ 8 আনা বেনিফিট পায়, কেউ 16 আনা বেনিফিট পায়। এর বেশি তো বলার কিছু নাই। জেনারেল ইব্রাহিম, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ। বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনারা যেখানে আছেন শুনছেন, জেনারেল ইব্রাহিম একজন জ্ঞানী মানুষ। উনি যেসব বিষয়গুলো নিয়ে কথা বলে, আই অ্যাম বিং ফ্যাসিনেটেড। ওনার কথাবার্তা অনেক পলিশ, আমার মতো আনপলিশ না। ওনার কথাবার্তা থেকে বহু কিছু শেখার আছে এবং জানার আছে। সুস্বাস্থ্য, আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি আল্লাহর জন্য বেশি না আরো 50 বছর আপনাকে বাঁচিয়ে রাখে। থ্যাংক ইউ, শুকর আলহামদুলিল্লাহ। সুস্থভাবে বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ যদি কখনো সময় হয় আবার আপনার সাথে আমার কথা হবে, এবং বিশ্বাস করুন আমি আপনাকে রিলেভেন্ট টপিকসই ডাকবো। কিন্তু আপনার গ্রাউন্ডটা অনেক বড়। কেন বড় জানেন? আপনার মিলিটারি জীবনযাত্রা, এরপরে আবার এসে ঢুকেছেন রাজনীতি। তো যে মুহূর্তে আপনি রাজনীতিবিদ হয়েছেন, ইউ বিকাম ইনভলভ উইথ লটস অফ আদার ইস্যুস। সো আপনি একজন, আপনার সাথে আমি কথা বলতে গেলে আমি এনজয় করব। ঠিক আছে? আমার জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাই। ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায়
হয় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেটি তারা রইল হোকাপাট। দর্শক, এই ছিল আমাদের শো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আইল সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।